শুরু হলো ঐক্যমত্য কমিশন, যে কয়জন লোক বাংলাদেশে প্রথম থেকে বলে আসছিল যে এটার প্রয়োজন নেই, আননেসেসারি, এটা বোগার জিনিস, এর পেছনে যে শ্রম দেওয়া হলো, এর পেছনে যে অর্থ ব্যয় করা হলো, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হলো, এবং এর মাধ্যমে জুলাই বিপ্লবের যে একটা স্পিরিট ছিল এটা বেসিক্যালি নষ্ট করে দেওয়া হলো। এখন এই যে গত একটা বছর ধরে সিরিজ অফ বৈঠক মিটিং করার পর জুলাই সনদের নামে যা কিছু হলো, এটা আসলে আমাদের সাধারণ জনগণ তাদের কারো মনে তেমন আগ্রহ তৈরি করেনি। এটা কি প্রয়োজন, এটার কার্যকারিতা কি, এটা দিয়ে আগামী ভবিষ্যতে আগামী দিনগুলোতে আমাদের রাজনীতি কিভাবে পরিচালিত হবে, কতটা ইতিবাচক আসবে, এটার সঙ্গে কোন কোন বিষয়ের কন্ট্রাডিকশন লাগবে, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে যে দীর্ঘকালীন গণতন্ত্রের জন্য লড়াই এবং সংগ্রাম, তো সেই সংগ্রাম, যে সংগ্রাম এ জাতিকে একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে, যে পৃথিবীতে খুব অল্প কয়েকটি জাতি যারা সরাসরি বিদেশি শক্তির সঙ্গে যুদ্ধ করে লড়াই করে সেখানে জিতেছে, তারপর একটা জাতি গঠন করেছে, এরপর একটা দেশ গঠন করেছে। তো এরকম একটা বিরল যে সৌভাগ্যময় একটি জাতির যে পতাকা, যে সংবিধান, যে ইতিহাস, তার সঙ্গে এই জুলাই সনদের যে সংঘাত বা মতদ্বৈততা, বা এটি কি আমাদের যে ইতিহাস ঐতিহ্যের সাপ্লিমেন্টারি হবে কিনা, এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট করতে পারিনি। অধিকাংশ এখানে যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের সবারই অনেক যোগ্যতা আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো একটি দেশের রাজনীতিকে মূল্যায়ন করার জন্য রাজনীতির যে ধর্মতত্ত্ব রয়েছে, রাজনীতির একটা ধর্ম আছে, রাজনীতির একটা ইতিহাস আছে, রাজনীতির একটা সংস্কৃতি রয়েছে, রাজনীতির একটা বায়োলজি রয়েছে, একটা কেমিস্ট্রি রয়েছে। তো সব মিলিয়ে একজন রাজনীতিবিদ সে যখন দীর্ঘকাল রাজনীতি করার সঙ্গে সঙ্গে তার সারা জীবনের শিক্ষা দীক্ষা এবং এই মাটি এবং মানুষের সঙ্গে তার যে সম্পৃক্ততা, এগুলোকে মিলিয়ে সে যখন একটা জাতির নেতা হয়ে ওঠে, অবিসংবাদিত নেতা হয়ে ওঠে, তখন তার কাছ থেকে জাতি যা পায় সেটা লিখিতভাবে হোক মৌখিকভাবে হোক, ওটার সঙ্গে পৃথিবীর কোনো জিনিস তুলনা করা যায় না। আমাদের দেশের 69-এর গণঅভ্যুত্থান, আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা আন্তর্জাতিক মানে বিচারে, আপনি যদি নেলসন ম্যান্ডেলাকে চিন্তা করেন, ইয়াসির আরাফাতকে চিন্তা করেন, আপনি কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিতে পারবেন না। আবার আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিন্তা করেন, আপনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ক্রেডিবিলিটি, তার সঙ্গে পৃথিবীর অন্য কোনো মিলিটারি জিনিয়াসকে আপনি তুলনা করলে তাকে একেবারে ফেলে দিতে পারবেন না। এমনকি বঙ্গবন্ধুর সঙ্গে যারা লড়াই সংগ্রাম করে তার বিরোধিতা করেছেন, মুস্তাক ভাই আছেন, তাদের যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কিংবদন্তি তুল্য অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যারা সরাসরি বঙ্গবন্ধুর সঙ্গে ফাইট করে রাজনীতিতে টিকেছিলেন। আপনি তাদেরকেও এখন যারা সমসাময়িক রাজনীতি করছেন অ্যাটলিস্ট তাদের সঙ্গে মিলাতে পারবেন না। এখন এখানে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এখানে রাজনীতিবিদদের আসলে করার কিছুই ছিল না। তারা শুধু আনাকুম জানাকুম খানাকুম, ওখানে তারা গিয়েছেন, এসেছেন এবং ওখানে গিয়ে তারা ভালো ভালো খাবার খেয়েছেন, মাঝে মধ্যে তারা বলেছেন যে আমরা খাবো না, রাগ হয়ে গেছেন। এর বাইরে কার্যকরভাবে সালাউদ্দিন সাহেব অনেক সুন্দর সুন্দর সংবিধান, যেহেতু তিনি আইনের ছাত্র, ওগুলো পড়ে গেছেন, এবং আমাদের তো বেশিরভাগ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি পড়ে না, তো যার জন্য যারা সংবিধান জানে না বা পড়ে না, অনেকে জানে বা পড়ে না, তারা খুব অবাক হয়ে সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়ে থেকেছে, মানুষ এত জানে কি করে, এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একজন মানুষ, এই নেতার চেয়ে তার বড় নেতা হয় না, এই পর্যন্তই। আবার এখানে যারা বসেছিল, উপরে যারা দেখলেন, আলী রিয়াজ সাহেবকে দেখেছেন, মনির হায়দারকে দেখেছেন, সরফরাজ সাহেবকে দেখেছেন, বদিউল আলম মজুমদারকে দেখেছেন, তারা ভেবেছেন এত উচ্চতায় মানুষ এত জ্ঞানী হয় কি করে, এত ক্ষমতাধর হয় কি করে, এদের মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি আসে কি করে। এরকম পরস্পর বিরোধী চিন্তা চেতনা ছাড়া ওখানে ভালো কিছু হয়েছে আমার কাছে মনে হয় না। যখনই একটা ভালো কিছু হয়, প্রকৃতির একটা ডাক আছে, নেচার ইটসেলফ ক্রাই অর স্মাইল অর লাভ, প্রকৃতি হেসে দেয়। তো জুলাই সনদ নিয়ে যদি বাংলাদেশে আসলে মঙ্গলজনক কিছু থাকতো, তাহলে আকাশে আপনি তার প্রতিফল দেখতে পেতেন, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। আমরা সেখানে দেখলাম যাদের জন্য জুলাই সনদ করা হবে, সেই জুলাই বিপ্লবীরা তারা নেই অনুষ্ঠানে, তারা সেই অনুষ্ঠান পণ্ড করতে গেল, তাদের কাচ্ছা মতো পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হলো। তারা অনেকে হাত হারিয়েছিলেন আন্দোলনের সময়, এই সময়টিতে তারা যে আর্টিফিশিয়াল হাত লাগিয়েছিলেন সেই হাত ভেঙে দেওয়া হয়েছে। তো কাজেই
সব কিছুর মধ্যেই অসংখ্য প্রশ্ন এবং সব কিছুর মধ্যেই অনার সৃষ্টি। এখানে যে সকল কথাবার্তা বলা হয়েছে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল কথাবার্তা বলেছেন, এগুলো একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্মানের। আমি এর বিরোধিতা করি। যেমন বলা হলো আমরা এখন নতুন সভ্যতায় প্রবেশ করলাম, তাহলে বর্বরতা থেকে সভ্য, আপনি যদি নতুন সভ্যতায় প্রবেশ করলেন, তাহলে এর আগে আমরা সবাই বর্বর ছিলাম, এখন এটা কারা ছিল বর্বর? মানে যারা, উনি নির্দিষ্ট করে বলেনি, একেবারে বলতে গেলে একটা ইন কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে আজকের এই দিনে জুলাই সনদ গৃহীত হওয়ার পর আমরা একটা সভ্যতার মানে জগতে প্রবেশ করলাম। তাহলে সভ্যতার বিপরীতে আমরা এর আগ পর্যন্ত কোথায় ছিলাম? একটা অসভ্যতার মধ্যে ছিলাম। সে অসভ্য কারা? এই কথাটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারছি না বা প্রশ্ন করছি না, কিন্তু এগুলো টুডে অর টুমরো প্রশ্ন হবে। ফলে এটা নিয়ে আমার কাছে যেটা মনে হলো যে মানে জাস্ট পুতুল নাচের ইতি কথা বা রঙ্গমঞ্চ, যাত্রামঞ্চে যা হয় আমরা দেখি, শুনি, আবার সকালবেলা ভুলে যাই। রাতে দেখি নবাব সিরাজউদ্দৌলা, আলেয়া, তারপরে শেষে মীর জাফর আলী খাঁ, এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলো। সকালবেলা চায়ের দোকানে দেখি মীর জাফর আলী খান আর সিরাজউদ্দৌলা একই টেবিলে বসে চা খাচ্ছে। এখন এখানে যা কিছু হচ্ছে, এটার যে রাজনীতিতে বাস্তব রূপ প্রতিফলন, এটা ঘটবে না, এটা ঘটবে না। ওনারা রাজনীতিবিদ নন, তাদের এই কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে আমাদের স্মৃতিতে ভাস্বর হবে না, তাদের চিন্তা চেতনা আমাদের জাতীয় জীবনে কখনোই এটা ইনফ্লুয়েন্স করবে না, প্রভাবিত করবে না। এবং বাস্তব অবস্থা হলো যে এখানে যারা আছেন, এদের পেছন থেকে ক্ষমতার চেয়ারটা সরিয়ে নেওয়া হলে বা ক্ষমতা চলে গেলে বা এই সময়টা যদি না থাকে, এই রাজপথে, এই জনপথে আজ থেকে 10 বছর পরে আপনি তাদের কাউকে চিনবেন না, তাদের নামও আপনার মনে থাকবে না। আবার যদি কারো নাম মনে থাকে, আপনার সঙ্গে দেখা হলে সে এখন যেভাবে আপনি যদি 111 ব্রিগেডিয়ার বারুইকে দেখেন, ইভেন এখানে না, আমেরিকাতে দেখেন, সে আপনাকে দেখলে চলে যাবে। আপনি যদি মিস্টার মঈনুদ্দিন, মিস্টার ফখরুদ্দিনকে আপনি নিউ ইয়র্কের কোনো একটা জ্যাকসন হাইটসে দেখেন, পিছন থেকে ডাকেন, ও মঈনুদ্দিন ভাই, ও ফখরুদ্দিন ভাই, সে বলে বাবা কাউকে একটা দৌড় দিবে যে না জেনে জুই আমাকে আক্রমণ করতে আসছে, পালাও পালাও পালাও। তো এরকম, এই অথচ এদের দাপটে বাঘে মোষে এই শহরে কত মানুষ যে কেঁদেছে, বাঘে মোষে এক ঘাটে পানি খেয়েছে, কত মানুষের জীবনকে তারা কেয়ামত বানিয়ে দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ইতিহাস এবং ঐতিহ্যে তাদের কোনো কর্মই স্থান পায়নি। ধন্যবাদ জানাচ্ছি গোলাম মাওলা রনি, ডক্টর মুশতাক হোসেন। 4টি বামপন্থী দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদে পরিবর্তন আনা হয়েছে, ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না। এবার কি বাম দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে? দেখুন, এটা তো শুধু ওই বিষয়ের প্রশ্ন ছিল না, একটু গোড়া থেকে বলি। ঐক্যমত্য কমিশন একেবারে কোনো কাজে দেয়নি, সেটা আমি একমত না। তারা হয়তো এত আয়োজন আড়ম্বর না করলেও চলতো। কতগুলো বিষয় ঐক্যমত হয়েছে যেটা একটা লিখিত দলিল আকারে এসছে, যেমন সংবিধান সংশোধন কিভাবে হবে, যেটা আগেই ছিল আমাদের সংবিধান 2/3 আমরা বলেছিলাম গণভোট প্রয়োজন নাই, তবে উচ্চ আদালতে এটি ফিরে এসছে, আপিলটা বাকি আছে। জরুরি অবস্থা ঘোষণা কিভাবে হবে, আগে ছিল যে রাজনৈতিক গোলযোগ, ক্ষমতাসীন সরকার বিপদে পড়লে জরুরি আইন ঘোষণা করলে এবার সেটা পারবে না, বহিঃশত্রুর আক্রমণ হলেই কেবলমাত্র জরুরি অবস্থা ঘোষণা করা যায়। সবাই একমত হয়েছে, এগুলো কোনো নোট অফ ডিসেন্ট বা আপত্তি নেই। মৌলিক অধিকারের তালিকা সম্প্রসারণ করা হচ্ছে, যে মৌলিক অধিকার আগেও ছিল সংবিধানে, কিন্তু এবার সংবিধান এবং আইন দ্বারা এটাকে গ্যারান্টিড, মানে আপনি মামলা করতে পারবেন যদি এই মৌলিক অধিকার, যেমন নতুন একটা জিনিস ইন্টারনেটের অধিকার, চট করে সরকার ইন্টারনেট বন্ধ করে দেবে তাদের রাজনৈতিক প্রয়োজনে, সেটা করতে পারবে না, করলে আপনি এটার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এভাবে আর বেশ কিছু আছে, যা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আগে তো রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টে তারা ঘোষণা করতে প্রকাশ্যে ভোট হতো, এখন গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। যারা সংসদের সদস্য, যদি উচ্চকক্ষ হয় তারাও ভোট দেবেন। উচ্চকক্ষ অবশ্যই নোট অফ ডিসেন্ট আছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, আগে প্রধানমন্ত্রী ইচ্ছা করলেন তার দলের একজন লোক সে অপরাধী, রাষ্ট্রপতি দিয়ে তাকে ক্ষমা করিয়ে দিচ্ছে। এবার একটা আইনের দ্বারা নির্ধারিত পথে, যেটা সংবিধানে লেখা থাকবে, 2/3 ভোট ছাড়া সেটাকে বদল করা যাবে না, সে একটা বডি, এবং যার উপর অন্যায় করা হয়েছে তিনি যদি ক্ষমা করেন তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন। এভাবে প্রধানমন্ত্রী পদের মেয়াদ, এটা কোনো নোট অফ ডিসেন্ট হয়নি 10 বছর, আগে আমাদের কোনো মেয়াদ ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে খুঁটিনাটি বিষয়ে কিছু আপত্তি আছে, যেমন আমাদের দল, আমরা বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে আনতে আমরা না করেছি, সেটা আমরা আপত্তি করেছি। সেটা বৃহত্তর স্বার্থে সেই নোট অফ ডিসেন্টটাকে আমরা পর্যবেক্ষণে পরিণত করতে রাজি হয়েছি। এভাবে বেশ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে,
সংসদের স্থায়ী কমিটির সভাপতি কটা বিরোধী দল আসবে, এটা কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তবে জাতীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে ভোটদান যে ৭০ ধারা, তারা সব বিষয়ে ভোট দিতে পারবে এক্সেপ্ট অনাস্থা প্রস্তাব এবং বাজেট। বিএনপি বলেছে তারা যদি রায় পায় তার সাথে তারা আরো দুটো যোগ করতে চায়, যেটা আমরা একমত হইনি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা যার যার দল তার সেই দলকে ভোট দেবে। আর একটা হচ্ছে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণা অবশ্যই জাতীয় ঐক্যের প্রয়োজনে সবাই ভোট দেবে। জাতীয় সংসদ সদস্য এটা বলা প্রধান বিচারপতি নিয়োগ কীভাবে হবে সেটাও কিন্তু ঐক্যমত হয়েছে। যে বিএনপি একটা অবজারভেশন রেখেছে যে এখানে ঐক্যমত হয়েছে আপিল বিভাগের সর্বজ্যেষ্ঠ সেবা যিনি তিনি প্রধান বিচারপতি হবে। বিএনপি বলেছে না, দুজনের কাছ থেকে একজন। আপিল বিভাগের বিচারকের সংখ্যা নিরূপণ করা, এটা সবাই একমত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ যে একটা সাংবিধানিক উপায় হবে সেটা একমত হয়েছে। সুপ্রিম কোর্টের নিয়োগ কমিশন, সেটা একমত হয়েছে সবাই। বিচার বিভাগের স্বাধীনতা এবার যেটা সবাই একমত ছিল আবার একমত হয়েছে। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, সেগুলো একমত হয়েছে। বিচারপতি পদের মেয়াদ ইত্যাদি, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট একেবারেই নেই, থাকলেও পর্যবেক্ষণ আছে। এখন আমরা কেন আপত্তি করলাম? আমরা বলেছি দেখুন, এই যে এতগুলো লিস্ট আমি যেগুলো বললাম এর বাইরেও কিন্তু আছে, যেগুলো সবাই একমত হয়েছে। কিন্তু আমাদের প্রধান যে আপত্তি ছিল সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। বিশেষ করে বিএনপি সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি যেগুলো মানে সেগুলো একটু বলি, কারণ আপনি বলেছেন রাষ্ট্রীয় 4 মূলনীতি যেটা এখন আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটা বদলে ফেলা সম্ভব হবে এমন কোনো সম্ভাবনা আমরা রাখতে চাই না। নতুন যে 4টা যুক্ত করতে বলেছে, আপনার সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, আমাদের কোনো আপত্তি নেই। এগুলো আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র আছে এবং সংবিধানে আছে। কিন্তু বর্তমান যে 4 মূলনীতি আছে এটা রাখা হবে এমন কোনো কথা নেই, কাজে সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। তারপরে আপনার 150-2 যেটা বলছেন যে শুধুমাত্র স্বাধীনতার ঘোষণাপত্র বিলুপ্ত করার প্রস্তাব ছিল না এখানে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধু 26শে মার্চের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, সে দুটো কিন্তু এখানে ক্রান্তিকালীন বিধানে ছিল। ক্রান্তিকালীন বিধানটা কেন তারা বাদ দেবে? ক্রান্তিকালীন বিধানের এইসব স্বাধীনতা ঘোষণাপত্রটা শিডিউলে নিয়ে যাবে। ডক্টর মোশতাক হোসেন, এখানে আপনারা ইতিহাস বিকৃতির কোনো বিষয় দেখছেন কিনা সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যান। ডক্টর মোশতাক হোসেন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে, সে সঙ্গে আপনাদের আপত্তির জায়গাগুলো তুলে ধরছিলেন এবং ইতিহাস বিকৃতির কথাও বলছিলেন, সে বিষয়টি বিস্তারিত জানতে চাই। জি, আমি আগে তো বলেছি, একটু সংক্ষেপে বলি। রাষ্ট্রীয় 4 মূলনীতি বর্তমান যেটা আছে তাকে পরিবর্তন করার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা। ক্রান্তিকালীন বিধান নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেখানে শুধুমাত্র আপনার বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতা, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা এবং আর মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র ছিল না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত ক্রান্তিকালীন যেগুলো কাজ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানে। নারী আসন নিয়ে আমরা বলেছি যে 100টি আসনে সরাসরি নির্বাচন দিতে হবে, সেটা এটা আমাদের নোট অফ ডিসেন্ট এখন আছে, যেটা ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যে 50টি আসনে থাকবে, 100 থেকে 50 হয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে 5% তাদের সাধারণ আসনে নারীদেরকে দিতে। আরেকটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমাদের দল বিশেষ করে, কেউ যদি বল প্রয়োগ করে সংবিধানকে বাতিল করে সেটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। 7 ক আমরা বলেছি এটা বাতিল করা যাবে না। তারা 7 ক, হ্যাঁ, খটা বাতিল করার যুক্তি আছে, কারণ আপনি যদি সংবিধান বাতিল করার কথা বলেন তাহলেই রাষ্ট্রদ্রোহিতার কথা বলা ছিল, সেটা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী হয়। সেটা আপনি বলতে পারেন আমি সংবিধান চাই না, কিন্তু সংবিধান কেউ যদি গায়ের জোরে এসে, বিশেষ করে অবৈধ ক্ষমতা দখল করে কেউ যদি বাতিল করে সেটা শাস্তিযোগ্য অপরাধ, সেটাকে কিন্তু তারা পাশ করিয়ে নিয়েছে। কাজে এইগুলো আমরা বলেছি যে দেখুন, এটা এমন বডি না সংসদের মতো যে আপত্তি সহকারে মেনে নিলাম। এটা একটা রাজনৈতিক দলগুলোর একটা এগ্রিমেন্ট, একটা ভদ্রলোকের চুক্তি, একটা ঐক্যমত, যেটা আমরা নিজেরা অঙ্গীকার করব যে আমরা ভবিষ্যতে সংসদ নির্বাচনে যারা যাব সেটাকে পাশ করব। তাই বলেছি আমরা ঐক্যমতের দলিল থেকে এই নোট অফ ডিসেন্টগুলো আলাদা করে ফেলেন। এটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে, অ্যানেক্সার হিসেবে থাকবে, সংযুক্তি পাদটিকায়, কিন্তু আমরা স্বাক্ষর করব যেখানে ঐক্যমতটা আছে। কিন্তু এখানে যখন পটভূমি যেখানে লেখা হয়েছে, আমি দুঃখিত যারা এখানে পটভূমি ড্রাফটিং করেছেন, যাদের তত্ত্বাবধানে, তারা একজন পিএইচডি, বিদেশের পিএইচডি, আমরাও পিএইচডি করেছি, আমরা জানি যে কিভাবে ড্রাফটিং করে বিভিন্ন মতকে সমন্বিত করতে হয়। একজন এক এক কথা বলেছে, সেগুলো ঢুকিয়ে দিয়েছে, আমরা যেগুলো বলেছি সেগুলো বাদ দিয়েছে। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 24শে জুলাই আগস্ট পর্যন্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে ভারসাম্য রক্ষিত হয়নি।
ছোট ছোট জিনিস ঢুকেছে এখানে, কিন্তু বড় ধরনের ঘটনা 90-এর গণঅভ্যুত্থানে বাদ চলে গেছে। 90-এর গণঅভ্যুত্থানকে আমি এক প্যারাগ্রাফ লিখে দিয়েছিলাম, এক প্যারাগ্রাফ 3 লাইনে, তারা বাদ দিয়েছে। কাজে এটাতে কিভাবে সংবিধানের শিডিউলে আসবে, এই জুলাই সনদ কিভাবে সংবিধানের শিডিউলে আসবে, এটাকে আমরা বাদ দিতে বলেছি। এবং অঙ্গীকারনামায় ত্রুটি হচ্ছে যে বলা হচ্ছে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন আমরা করব। নোট অফ ডিসেন্ট আমাদের আছে, অন্যান্য দলেরও আছে, এটা পরিপূর্ণ বাস্তবায়ন অঙ্গীকারটা একটা ভুয়া কথা। তাহলে বাস্তবায়ন নিয়ে আপনি অনিশ্চয়তা দেখছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ওখানে জানাচ্ছি আমরা ডক্টর স্বাক্ষর মুশতাক করতে হোসেন। পারি না, এজন্য বলি এগুলো যদি বাদ দেওয়া হয় অবশ্যই একটা ঐতিহাসিক দলিল হবে, ঐক্যমতের ভিত্তিতে যেগুলো আমরা এক হয়েছি, যেগুলো আমি কিছুটা বলেছি, সেখানে স্বাক্ষর করতে আমাদের কোনো আপত্তি জি, নেই। ধন্যবাদ জানাচ্ছি। গোলাম মাওলা রনি, জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও কার্যত এটি একটি রাজনৈতিক দলিল হিসেবেই থাকছে এবং বাস্তবায়নের দায়িত্ব গড়াচ্ছে পরবর্তী সংসদের উপর, এবং সেই সংসদে এই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাহলে আসলে বাস্তবায়নের ভবিষ্যৎ কি? প্রথমত এখানে একটা জিনিস, আমাদের রাজনৈতিক ইতিহাসে এই যে জুলাই সনদ নিয়ে যা কিছু ঘটছে, এর চাইতেও চমকপ্রদ ঘটনা ঘটেছিল এরশাদ সরকারের পতনের পর। তখন দেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলো হয়তো অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল ছিল, কিন্তু তাদের মধ্যে এত বড় বড় জাতীয় নেতা ছিলেন যে বড় বড় রাজনৈতিক দলও অত বড় রাজনৈতিক নেতা ছিলেন না। তো তারা সবাই মিলে যে একটা ঐক্যমত্য করেছিলেন, একটা দলিল করেছিলেন সেই এরশাদ সাহের পতনের পরে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপি সরকার ক্ষমতায় এসেছে বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, ওই দলিলের একটা জিনিসও সেখানে তারা সংসদে নিয়ে বাস্তবায়ন করেনি। এটা হলো রিয়ালিটি। তো যেখানে বলতে গেলে সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব এবং দেশের সকল রাজনৈতিক সমন্বিত রাজনৈতিক মেধাগুলো এক টেবিলে বসে যে সিদ্ধান্ত নিল, যেটা দেশ জাতির জন্য অনেক অনেক বেশি কল্যাণকর, সেটাই পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় এসছে তারা ওটা বাস্তবায়ন করাটা নিরাপদ মনে করেনি বা করেনি। আর এখন অলমোস্ট মোর দ্যান 50%, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা যারা রাজনীতি করেছেন তারা তো রাজনীতির দৃশ্যপটে নেই। 1 2 নম্বর হলো বিএনপির নেতৃত্বে এখন যে সকল জামাত সহ রাজনৈতিক দলগুলো আছে, ধরে নিতে হবে যে আমাদের টোটাল জনগোষ্ঠীর সর্বোচ্চ 50% জনমত তাদের সঙ্গে আছে, তাহলে 50% ভ্যাকেন্সি। 2 নম্বরে যেটা আছে যে যদি সমন্বিতভাবে সকল রাজনৈতিক দলগুলো, আপনি এখন চিন্তা করেন এই বাংলাদেশে একজন হাসানুল হক ইনু, একজন রাশেদ খান মেনন, একজন মঈনুদ্দিন খান বাদল, এই প্রজন্মের তরুণরা বুঝতে পারবে না এদের ওজন কতটুকু। এদেরকে এরকম একটা বৈঠকে কি পরিমাণ তাদের উপস্থিতি দরকার। কিংবা ধরুন একজন সুরঞ্জিত সেনগুপ্ত, একজন মনোরঞ্জন ধর, একজন ডক্টর কামাল হোসেন, একজন ব্যারিস্টার আমিরুল ইসলাম, মানে লিগেসি, জুরিসপ্রুডেন্স, সংবিধান, এগুলোকে সমন্বিত করে আইনের কাঠামোতে নেওয়ার জন্য যে ধরনের আমাদের জুরিস্ট দরকার ছিল, তার ধারের কাছে একজন লোক এই কমিটির কেউ নাই, নো ওয়ান। থার্ডলি আর একটা কথা বলি, খুব দুঃখজনক ঘটনা, যেমন মোস্তাক ভাই ডাক্তার আছেন, এখন দেখা গেল সে তো নর্মালি একজন সাধারণ ডাক্তার, কিন্তু যখন অস্ত্র প্রচারের ব্যাপার আসে, ইঞ্জেকশনের ব্যাপার আসে, তো দেখা গেল সে মহাবীর। কিন্তু একজন আপনি সেনাপতি, এখন তাকে ধরেন একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, এরকম একজন সেনাপতি, তো যার ডাক্তারি বিদ্যা নেই, তার হাতে একটা ছোট ইঞ্জেকশন দিয়ে বলেন যে এটা মুরগিকে ইঞ্জেকশন করতে বলেন, দেখবেন চিত হয়ে পড়ে গেছে ডরের সেটে, সেই মুরগির রানের মধ্যে সেই ইঞ্জেকশন ঢুকাতে পারবে না। তো এই হলো বাস্তব জ্ঞান। এখন সংবিধান, রাজনীতি, সংসদ, মানে 4 বার 5 বার 6 বার 7 বার এমপি হওয়ার পরেও কিন্তু মানুষ বুঝতে পারে না যে সংবিধানের সাথে কার্যপ্রণালী বিধির কি সম্পর্ক, কার্যপ্রণালী বিধির সঙ্গে রুলস অফ বিজনেসের কি সম্পর্ক, রুলস অফ বিজনেসের সাথে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার কি সম্পর্ক। কিন্তু জুলাই সনদ ঘিরে আমরা যে জটিলতা কিংবা সংকট দেখছি, সেটি নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। গোলাম মাওলা রনি, প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে ঐক্যে জুলাই সনদে সই হলো, এই সুরই দেশকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা এখনো দেখছি জুলাই সনদ ঘিরে যে জটিলতা, যে সংকট, সেটি নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করবে কি? এখানে নির্বাচনের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্কটা নেই আপাতত। নির্বাচনটা অ্যাবসলিউটলি নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি তাদের সদিচ্ছার উপর। এবং এখানে উভয় পক্ষ যদি পরস্পরের জন্য নিরাপদ মনে করেন, এই যে সেফ এক্সিটের কথাবার্তা হচ্ছে, আর বিএনপি যদি মনে করেন যে এই নির্বাচনের ফলাফলে ম্যাটিকুলাসলি কিছু হবে না, ডাকসুর মতো, জাকসুর মতো, রাকসুর মতো, তাহলে বিএনপি
এই মুহূর্তে যে ঝুঁকি নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বিএনপির রাজনীতির শেষ, মিনিমাম 20 বছর বিএনপিকে পিছিয়ে পড়তে হবে আনকন্ডিশনালি। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রিমাত্রিক ঝুঁকি নিয়েছে। ওনার প্রথম সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এনসিপির সঙ্গে। তো এনসিপিকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন তার ব্রেন চাইল্ড, আর এনসিপিও তাকে বিশ্বাস করেছে, দেবতার মতো বিশ্বাস করেছে। এখন দেখেন এনসিপির যত লোকজন আছেন সবার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আপনি এখানকার ছেলেরা মেয়েরা যারা আছে, গত 6-7 মাস আগে তাদের যত সুন্দর চেহারা ছিল, সুরজ ছিল, কথাবার্তা ছিল, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা চিন্তা করলো এ কী হলো, আমরা কাকে বিশ্বাস করলাম, কার প্রতি নির্ভর করলাম। এখন তারা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আছেন, এই জন্য তারা বাজে কথা বলতে পারছেন না। আপনি দেখবেন যে এদের মুখ ছুটলে কী অবস্থা বের হয়, শেফুদা ঠেফুদা সব ফেল হয়ে যাবে এদের কাছে, এরা যখন সরকারের বিরুদ্ধে বলা শুরু করবে আর কি। গেল এই একটা ঝুঁকি। এরপরে উনি ঝুঁকলেন জামাতের দিকে। তো জামাতের সঙ্গে তার একটা নিদারুণ সম্পর্ক হলো। জামাতও মনে করলো যে না, আবার পেয়েছি, আমরা এবার সত্যিকার অর্থে একজন নেতা পেয়েছি। আমরা বহুকাল ধরে এরকম একজন টাটকা উলির জন্য আমরা অপেক্ষা করছিলাম, এবং জামাতের অনেক ওয়াজি নেতা বলেই ফেলো যে তাকে 50 বছর থাকুক এবং তার বিরোধিতা করা হারাম, এই সমস্ত কথাবার্তা বললো। কিন্তু সেই জামাতের সাথেও কিন্তু তার এখন সেই সম্পর্ক নেই। এর কারণ হলো একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝলেন, উনি তো বুদ্ধিমান মানুষ, সারা দুনিয়া খেলাধুলা করে বেড়ান, এখান থেকে গোল করেন, ব্রাজিলে গিয়ে গোল হয়ে যায়। উনি জার্মানিতে হিট করেন, ওনাদের দেখা যাচ্ছে যে শিকাগোতে গিয়ে ওনার বল গোল হয়ে যায়। তো এই ধরনের মানুষ। তো তিনি বুঝতে পারলেন যে আসলে জামাতকে দিয়ে তার হবে না, তার আসলে বিএনপির সঙ্গে বন্ধুত্ব দরকার। ফলে যত ম্যাটিকুলাসলি ড্রামাটিক্যালি তিনি তারেক জিয়ার সাথে সম্পর্ক স্থাপন করলেন, করার পরে এই যে এখন যে বন্ধনটা চলছে বিএনপি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বন্ধনের মধ্যে তার কিন্তু দুটো গ্রুপ আলটিমেটলি দুটো অ্যাঙ্গেলে চলে গেছে, এনসিপিও চলে গেছে, জামাতও চলে গেছে। এখন এই যে একটা ত্রিমাত্রিক যুদ্ধ চলছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই যুদ্ধের সঙ্গে প্রশাসন জড়িয়ে পড়েছে, এই যুদ্ধের সঙ্গে নানা রকম দেশি বিদেশি পক্ষ জড়িয়ে পড়েছে। ফলে এগুলো যদি ঠিকমতো অ্যাক্ট করে তাহলে এক ধরনের ফলাফল হবে, আর যদি রিয়্যাক্ট করে সর্বনাশ হয়ে যাবে। এখন এখানে বিএনপি এবং যাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা যদি ঝুঁকি নিয়ে কোনো এই সমস্ত কোনো কিছু নয়, যেভাবে জুলাই সনদ জাস্ট একটা বুঝ দেওয়া হয়েছে যে আমাদের একটা সনদ স্বাক্ষর করা দরকার, আমি করে দিয়েছি, সবাই সুন্দর কলম দিয়ে জাদুঘরে যাবে, সব কিছু, এটা সেলিব্রেশন এটা হয়েছে। এইভাবে যদি আর কয়েকটা মাস করে জাস্ট ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করে জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে বরণ করে নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন এক ধরনের ইতিহাস তৈরি হবে। আর যদি সেটা না পারেন তখন কি ইতিহাস হবে আমি জানি না, যেটার সঙ্গে এই জুলাই সনদের স্বাক্ষর হওয়া না হওয়া এনসিপি করবে, বা ইভেন মুস্তাক ভাইও যদি করে, তার সঙ্গে নির্বাচনে কোনো সম্পর্ক আমার দৃষ্টিতে নেই। উনি অভিজ্ঞ রাজনীতি মানুষ, তার দৃষ্টিতে থাকতে পারে। ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলী। ডক্টর মুশতাক হোসেন, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ডিসেম্বরের প্রধান সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। নির্বাচনে তাহলে কি কি চ্যালেঞ্জ থাকছে এবারে? নির্বাচনের চ্যালেঞ্জ হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড করা। আমি একমত যে জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, যদিও কেউ চেষ্টা করছে সম্পর্কিত করার। গণভোট এই গণভোট হতে পারে নির্বাচনের দিনই, জাতীয় সংসদ নির্বাচনের দিন, বা এই গণভোটের মাধ্যমে কোনো সংবিধান পরিবর্তন হবে না। কেউ চেষ্টা করলেও চেষ্টা করছে, কেউ সেটা হবে না। কারণ জাতীয় সংসদে যদি কোনো মৌলিক বিষয় পরিবর্তন হয় সংবিধানের, সেটি পরে গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে পারে, সেই আইনটা রয়েছে। এই গণভোট আমরাও মেনেছিলাম যে একই দিনে হবে ঐক্যমতের জন্য, যেহেতু কেউ কেউ চাচ্ছে গণভোট হতেই হবে। কিন্তু এই গণভোট রাষ্ট্রপতির বিশেষ আদেশ দিয়ে হবে না। আর প্রধান উপদেষ্টাকে আদেশ দিতে বলছে কেউ, এটা তো একেবারেই আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। প্রধানমন্ত্রী কোনো নির্বাহী আদেশ দিতে পারে, তাও রাষ্ট্রপতির নামে দিতে পারে। এটা কোনো ওইভাবে যে আইনগত ভিত্তি জাতীয় সনদের, সেটা না। হ্যাঁ, জাতীয় সনদের গুরুত্বপূর্ণ অবশ্যই আছে, মাঝখানের অংশটা একটা রেকর্ড করা হয়েছে কে পক্ষে কে বিপক্ষে। কাজে নির্বাচনের চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলো যেন লেভেল প্লেইং ফিল্ড করা, টাকার খেলা, ধর্মের নামে খেলা, আঞ্চলিকতা, সেগুলো যতখানি নিয়ন্ত্রণ করা যায়। আমি মনে করি যে শতাব্দীর সেরা নির্বাচন নাও হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা নাই বললে অত্যুক্তি হবে না, কিন্তু নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচনের মাধ্যমে আমাদের অনিশ্চয়তার অবসান দরকার। নির্বাচনে যদি আমি যাকে পছন্দ করি না সেও যদি জয়লাভ করে সরকার গঠন করে, তাহলে দেশটা একটা রাজনৈতিক নিয়মের মধ্যে চলে যাবে। এখন তো এই সরকার বিরোধিতা করতেও পারছি না, পক্ষেও থাকতে পারছি না। অঘটন ঘটে, সরকার বলে আমার নিয়ন্ত্রণ নাই, পুলিশ বলে আমার নিয়ন্ত্রণ নাই, এভাবে তো দেশ চলতে পারে না। কাজেই অবিলম্বে নির্বাচন হওয়া দরকার, সম্ভব হলে ফেব্রুয়ারির আগেই। তাহলে আমরা একটা গণতন্ত্র উত্তরণের পথে রাজনৈতিক নিয়মে দেশটা ঢুকবে। আমরা হয় পক্ষে থাকবো, না হয় বিপক্ষে থাকবো, রাজনৈতিক নিয়ম অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করতে পারবো। আমার মনে হয় নির্বাচন হওয়ার পথে তেমন কোনো বাধা নেই। শঙ্কা আছে, সেই শঙ্কাটা যদি সমস্ত রাজনৈতিক দল সরকার একসাথে মিলে আমরা চেষ্টা করি, নিশ্চয়ই শঙ্কা দূর হবে
এবং দৃশ্য তো আমি দেখছি না যে নির্বাচন করার পথে